মডার্ন পলিটিক্যাল সায়েন্টিস্টরা 1989 সালটা পৃথিবীর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বদলে দেওয়া একটা বছর হিসেবে মানে। কারণ এই সময়টাতে ইউরোপ পুরোপুরি কমিউনিজম থেকে বের হয়ে ডেমোক্রেসির দিকে মুভ করে। কিন্তু বর্তমানে যা যা ঘটে যাচ্ছে এবং ফিউচারে যা যা ঘটতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এই 1989 সাল বাদেও আরও একটা সালকে খুবই ইম্পর্টেন্ট একটা সাল হিসেবে মনে হবে। সেটা হচ্ছে 1979। প্রশ্ন আসবে, কি হয়েছিল? ইরানিয়ান রেভলিউশন। ইনফ্যাক্ট শুধু ইরানিয়ান রেভলিউশন না, সোভিয়েতদের আফগান ইনভেশন, মার্গারেট থ্যাচারের পাওয়ারে আসা, এশিয়ার মার্কেট ওপেন হওয়া, এই সব কিছুই ঘটেছিল এই 1979 সালে। কিন্তু এই সবগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ইরানিয়ান রেভলিউশন। একটা মোনার্কির পতন, ডেমোক্রেসির কামব্যাক করার সম্ভাবনা, কিন্তু আলটিমেটলি কট্টর রিলিজিয়াস একটা সরকার গড়ে ওঠা। আর তার চেয়েও বড় কথা হচ্ছে এই একটা রেভলিউশন দিয়েই ওয়েস্টের সাথে ইরানের যে ভালোবাসা এত বছর ধরে ছিল, সেই ভালোবাসা একদম ধ্বংস হয়ে যাওয়া। আর যেটার আলটিমেট রেজাল্টই কিন্তু আমরা এই সেঞ্চুরিতে দেখতে পাচ্ছি। মোহাম্মদ রেজা পেহলভি, জিমি কার্টার আর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মধ্যে চলা এক বিশাল কাহিনীকে আমরা আজকের ভিডিওতে একটু শর্ট করেই শোনাবো। 1979 সালে আসার আগে আমাদের আরেকটু পেছনে যেতে হবে, কারণ এই কাহিনীতে আমেরিকা আছে। আমেরিকা আর ইরানের সম্পর্ক সেই সময় ছিল আজকের দিনের একদম 180 ডিগ্রি উল্টো। 2013 সালের 19 আগস্ট সিআইএ প্রথমবারের মতো পাবলিকলি অ্যাডমিট করে যে 1953 সালে ইরানের ইলেক্টেড প্রাইম মিনিস্টার মোহাম্মদ মোসাদ্দেকের এগেনস্টে হওয়া কুটা তারাই সরাসরি ইনভলভ ছিল। এই জিনিসটা কেন খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা একটু পরে বলছি। সিআইএর সিনিয়র অফিসার, ফর্মার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নাতি কার্মিট রুজভেল্ট জুনিয়র 4 দিনের মধ্যে 2টা অ্যাটেম্প্ট নেয় মোসাদ্দেককে ক্ষমতা থেকে নামানোর জন্য। এন্ড এই একটা ঘটনাই আমেরিকার সাথে ইরানের সম্পর্ক পুরোপুরি বদলে দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমেরিকা যেহেতু ইনভলভ হচ্ছে, সে সময় ইরান আসলে কেমন দেশ ছিল? তাদের অনেক কিছুর অভাব থাকলেও একটা জিনিসের অভাব ছিল না, যেটা বুঝতেই পারছেন, যেহেতু আমেরিকা ইনভলভ, সেটা আর কিছুই না, তেল। অ্যান্ড সেই সময়ে এই অয়েল ইন্ডাস্ট্রি পুরোটাই নিজেদের হাতে রেখে দিয়েছিল ব্রিটিশরা। ক্ষমতায় এসে মোসাদ্দেক সেখানেই হাত দেয়। তার সময়ে সে যেসব সোশ্যাল আর ইকোনমিক পলিসি নিয়েছিল, সেগুলোর মধ্যে সবথেকে বড় ডিসিশনটাই ছিল ইরানের অয়েল ইন্ডাস্ট্রিকে ন্যাশনালাইজেশন করা। অ্যান্ড ব্রিটেন হেল্প চায় ইউএস এর কাছে, স্পেসিফিকভাবে সিআই এর কাছে। আর স্টিফেন কিনজারের লেখা বই অল দ্য শাহস ম্যানে এই নিয়ে একটা বিস্তর কাহিনী আছে। সিআইএর রুজভেল্ট শুরুতেই ইরানিয়ান প্রেসকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। কিভাবে কন্ট্রোলে নেয়? খুবই সিম্পল। আপনি এখনো যেটা দেখেন আপনার আশেপাশে, টাকা দিয়ে মিডিয়াকে কিনে নেয়। মিডিয়া সমানে অ্যান্টি মোসাদ্দেক প্রোপাগান্ডা ছড়াতে থাকে, আর এরপর সে রিলিজিয়াস কমিউনিটিতে ঢুকে খিলাফতের বার্তা ছড়াতে থাকে তার কাছের ইমামদের দিয়ে। অর্থাৎ এখানে বুঝতে পারছেন, ইরানের বেশ কিছু ইমামকেও রুজভেল্ট কিনে নেয় আর তাদের মধ্যে খিলাফতের বার্তা ছড়াতে থাকে। কিভাবে মোনার্কি যে আসলে ইরানের ভালো করবে সেইটা তারা বোঝাতে থাকে। অ্যান্ড শাহকে কনভিন্স করে যে মোসাদ্দেক ইরানের জন্য একটা থ্রেট। অ্যান্ড এইটারই একদম লাস্ট স্টেপ ছিল এর পরবর্তীতে রাতের আধারে মিলিটারির সাহায্যে মোসাদ্দেককে সরিয়ে দেয়া। কিন্তু সামহাও মোসাদ্দেক সেটা জেনে যায়, অ্যান্ড এই কারণে তাদের প্রথম সেই অ্যাটেম্পটে কু ফেল করে। কিন্তু সিআইএ এবং রুজভেল্ট থেমে যাওয়ার মানুষ না। তারা স্বাভাবিকভাবেই তাদের প্ল্যান বিতে চলে যায়, অ্যান্ড এইবার সেটা সাকসেসফুল হয়। মোসাদ্দেক তার বাকি জীবন হাউস অ্যারেস্টে কাটান। ইরানের সিংহাসনে বসে আমেরিকার অ্যালাই। আর ইরান সেই সময় বিশ্বের 4th লার্জেস্ট অয়েল রিজার্ভের মালিক আর 2nd লার্জেস্ট গ্যাস রিজার্ভের মালিক, আর সাথে আরও অন্যান্য হাইড্রোকার্বন রিসোর্স তো আছেই। শাহের প্ল্যান ছিল খুবই সিম্পল। 20 শতাব্দীর গ্রেট সিভিলাইজেশন হবে ইরান। শুরু হয় আরেকটা হোয়াইট রেভলিউশন, তাতে অ্যাসিস্ট করে আমেরিকা। আর একই সাথে সেই সময় মার্কেটে অয়েল প্রাইসও বাড়তির দিকে। 1959 থেকে 1972 পর্যন্ত ইরানের অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ ছিল 9.8%, যেটা হিসাব করলে সে সময় জাপানকেও ছাড়িয়ে যায়। প্রাইমারি স্কুলের স্টুডেন্ট সংখ্যা 2,86,000 থেকে 5.2 মিলিয়ন বা 52 লক্ষে চলে যায়। লিটারেসি রেট 16 থেকে 36%। নারীদের ভোটাধিকার, ইলেকশনে পার্টিসিপেট করার আইনও পাশ করা হয়। আর আমেরিকা কম করে হলেও 50টা বিশ্ববিদ্যালয়ে ইরানের শাখা খোলে। 7 লক্ষ চাকরিজীবী আর 1 লাখেরও বেশি পরিবার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সাথে জড়িত হয়। আর লাখো লাখো মানুষ ফিউচারে তখন ইরানের একটা গোল্ডেন এরা দেখতে পাচ্ছিল। আর স্বাভাবিকভাবেই এতে আমেরিকার লাভের বস্তাও ভারী হতে থাকে আস্তে আস্তে। 1973 সালে তেলের দাম বেড়ে 4 গুণ হয়। আর ইরানের শাহ সেই ব্যবসার লাভ থেকেই নিজেদের জন্য হিউজ ডিফেন্স বাজেট তৈরি করে। অ্যান্ড এত মিলিটারি ইকুইপমেন্ট তারা কোথা থেকে কিনছে বলেন? আমেরিকার কাছ থেকেই, অর্থাৎ টাকা আবারও আমেরিকার কাছেই যাচ্ছে। প্রায় $16 বিলিয়ন আর্মস ডিল করা হয় ইরান আর সেই সময় আমেরিকার মধ্যে। সেই সময় প্রায় 60,000 ইরানিয়ান আমেরিকাতে পড়াশোনা করত। আর ইরান ছিল আমেরিকানদের জন্য একটা টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন।
অ্যান্ড শাহ ছিলেন এমন একজন মানুষ যিনি দুই চোখে ট্র্যাডিশনালিজম দেখতেই পারতেন না, অ্যান্ড সেটাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের র্যাপিড ডেভেলপমেন্টের একটা সমস্যা হচ্ছে সমাজের একটা শ্রেণীর মানুষ, বা স্পেসিফিকভাবে বললে এলিট শ্রেণীর মানুষেরাই বেশি উপকৃত হয়, আর অন্যদিকে নিচের স্তরের মানুষ আস্তে আস্তে আরও নিচে চলে যায়। ইরানেও কিন্তু সেটাই হয়, আর তারাই কিন্তু ইরানের মেজরিটি, যাদের কোর ভ্যালু ছিল ন্যাশনালিজম, যারা ভেবেছিল শাহ তাদের পারস্যের অহংকার ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু তারা দেখলো যে কাহিনী তো আসলে উল্টো হচ্ছে। পারস্যের অহংকার না এনে উল্টো পশ্চিমাদের কাছেই দেশ বিক্রি হয়ে যাচ্ছে। দেশের অর্ধেক মানুষ যখন দারিদ্র্যে ভুগছে, তখন তেহরানে চলছে অসম্ভব খরচে সব পার্টি। আর এর পাশাপাশি 6 ডে ওয়ারে ইরানের একদম চুপ থাকা, ইসরায়েলের সাথে খাতির, তেহরানে ইসরায়েলের এম্বাসি বসতে দেয়া, এই জিনিসগুলোই মুসলিম পপুলেশনের কাছে বিশ্বাসঘাতকতার চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছিল। অ্যান্ড সেটা হওয়াই কিন্তু খুব স্বাভাবিক ছিল। এখানে সব থেকে অস্বাভাবিক যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে শাহের এই জিনিসগুলো দেখেও না দেখার ভান করা। তিনি এগুলো নিয়ে ভাবেনও নাই। তিনি ভেবেছিলেন যতদিন আমেরিকার ব্যাকআপ আছে তাকে কেউই নামাতে পারবে না। প্লাস যেহেতু সিআইএ তাকে ক্ষমতায় এনেছিল, দেশের মধ্যে কোনো থ্রেট আসলে সিআইএ তাকেই সেটা সবার আগে জানাবে। সিআইএ আর মোসাদের এজেন্টদের ট্রেনিং থেকেই ইরানেও গঠন হয় শাহের পার্সিয়াল পুলিশ বাহিনী সাভাক। আর যে কেউ শাহের এগেনস্টে কথা বললেই সে গায়েব হয়ে যেত এই সাভাকের হাত ধরেই। অবশেষে একসময় এই সাভাকের হাতেই ধরা পড়েন অ্যান্টি শাহ পার্টির ওয়ান অফ দ্য লাউডেস্ট স্পিকার, ইমাম রুহুল্লাহ খোমেনি। তারও কিন্তু গুম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে তাকে গুম না করে এক্সাইলে পাঠানো হয়। তার আশ্রয় হয় প্যারিসে, আর সেই প্যারিস থেকেই শুরু হয় ইরানের পাহলভি ডাইনেস্টির পতন। এখন আমরা যে কথাগুলো বলবো এগুলো সবই বিবিসির একটা প্রতিবেদন থেকে নেয়া, যেখানে বিবিসি কিন্তু মেইনলি সিআইএ রিসেন্টলি ডিক্লাসিফাইড কিছু ডকুমেন্ট থেকে তারা এই তথ্যগুলো নিয়েছে। ইরানিয়ান রেভলিউশনের রেজাল্ট ছিল সুপ্রিম লিডার হিসেবে রুহুল্লাহ খোমেনির আগমন। কিন্তু রিসেন্টলি পাবলিশ হওয়া কিছু ডকুমেন্টে বলা হয় 1963 সাল থেকেই রুহুল্লাহ খোমেনির সাথে সিআইএ এর কন্ট্যাক্ট চলছিল। ইসলাম ইন ইরান নামে একটা সিআইএ অ্যানালাইসিস থেকে জানা যায় যে ওয়াশিংটন রুহুল্লাহ খোমেনিকে যোগাযোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে একটা লেটারও ড্রাফট করেছিল, কিন্তু সেইটা আর তাকে পাঠানো হয়নি। 1963 এর নভেম্বরে খোমেনি তেহরান ইউনিভার্সিটির প্রফেসর মির্জা খালিল কামারের মাধ্যমে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের কাছে একটা চিঠি লেখেন, যেখানে তিনি বলেন যে তিনি আমেরিকার ইন্টারেস্টের বিপক্ষে নাই, অ্যান্ড তার আমেরিকাকে দরকার কাউন্টার ব্যালেন্স হিসেবে রাশিয়া আর ব্রিটিশ ইনফ্লুয়েন্সের বিরুদ্ধে। প্যারিসে থাকাকালীন সময়ে সিআইএ থ্রুতে তার কাছে বিভিন্ন খবর পৌঁছানো হতো, আর খোমেনির অনুপস্থিতিতে ইরানে রেভলিউশনকে লিড দিচ্ছিল অনেকদিন ধরেই শাপুর বখতিয়ার, যিনি সে সময় ইরানের ভারপ্রাপ্ত প্রাইম মিনিস্টারও। তার প্ল্যান ছিল মিলিটারিকে সাথে নিয়ে কু করে শাহকে সরানো। আর সেই সময়ে খোমেনি কিন্তু আমেরিকার কাছে চিঠি লেখে, যেখানে বলা হয়েছিল It is advisable that you recommend to the army not to follow Bakhtiar. You will see we are not in any particular animosity with the Americans. একই মাসে তিনি আরও একটা চিঠিতে লিখেছিলেন, There should be no fear about oil. It is not true that we wouldn't sell oil to US. শাহ পালিয়ে যাওয়ার 2 সপ্তাহ পর খোমেনি দেশে ব্যাক করেন, আর মিলিটারিও কিন্তু শাহকে অ্যাটাক করে নাই, অ্যান্ড খোমেনি আসার সাথে সাথেই ইরানের মিলিটারি সারেন্ডার করে বসে। এখন এই পার্টটুক শুনলে আপনি হয়তো 2 2 4 মেলাতেই পারেন, কিন্তু তারপরেও এটা আপনি বিশ্বাস করবেন কিনা দ্যাটস আপ টু ইউ। স্বাভাবিকভাবেই ইরানের বর্তমান সরকার বা ইরানের মিলিটারি কিন্তু এই জিনিসটাকে খুবই শক্তভাবেই ডিনাই করেছে যে বিবিসির এই রিপোর্ট অ্যান্ড সিআইএ বর্তমান সময়ে এসে যে ডিক্লাসিফাইড ডকুমেন্টগুলো আসলে দিচ্ছে সেগুলো নাকি ফেক। অন্যদিকে সিআইএর মুখপাত্র সেটা আবার ডিনাই না করলেও এটা বলে যে শাহের সাইড তারা কখনোই ছাড়েনি। আর রিসেন্ট সময়ে এই ইরান ইসরায়েল যুদ্ধে একটা কথা খুবই উঠেছিল যে শাহকে হয়তো আবার ব্যাক করানোর চেষ্টা হতে পারে। আর এটা থেকেই বুঝতে পারছেন যে আমেরিকা আসলে কাউকে পুরোপুরি তার বন্ধু মানে না। তাদের সিআইএর ডিক্লাসিফাইড ডকুমেন্টের মতে তারা কিন্তু একসময় খোমেনিকেও সাহায্য করেছিল, কিন্তু এইটাও অন্যদিকে হতে পারে যে খোমেনি আমেরিকাকে ইউজ করেছিল ইরানিয়ান রেভলিউশনের জন্য, কারণ তার এই ট্যাকটিসের জন্যই আমেরিকার ধারণা ছিল শাহের পতন হলেও ইরানে তাদের বন্ধুই থাকবে। আর ইরান যে আমেরিকার জন্য একদম ক্লোজড হয়ে যাবে সেইটা হয়তো তারা কল্পনাও করেনি সেই সময়। আর ইরানিয়ান রেভলিউশন আর সেখানে খোমেনির উত্থান ইউএস ইন্টেলিজেন্সের ট্যাকটিসে পুরোপুরি বদলে দিয়েছিল। তারা কিন্তু সেই সময় টেরোরিস্ট যে টার্মটা আছে বা উগ্রবাদী এই ধরনের টার্মগুলো ইউজ করতো না এর আগে, আর এরপর থেকেই তারা সেটা ইউজ করা শুরু করে। আর এই বন্ধু হিসেবে ইরানের পতনই কিন্তু সৌদি আরবের জন্য দরজা খুলে দেয় আমেরিকার টাকশালের, আর আমেরিকার জন্য দরজা খুলে দেয় এমন একটা লোকেশনের যেই জায়গাটাকে পুরো মুসলিম বিশ্ব নিজেদের কেবলা মানে। সো এই ছিল ইরানিয়ান রেভলিউশনের পেছনের পলিটিক্স। সেই রেভলিউশন হওয়ার মতো পরিস্থিতিতে কেন সেখানে মেজরিটি মানুষ চলে গিয়েছিল সেটা তো বুঝতেই পারছেন, বাট সেইখান থেকে যে আর একজন নেতা উঠে এসেছে
এই জিনিসটা হয়তো আমেরিকার প্রেডিকশনের মধ্যে ছিল না। সো এই ভিডিওতে আমি জানি এমন অনেক তথ্যই বলা হয়েছে যেগুলো সরাসরি ইরান ডিনাই করে, অন্যদিকে আমেরিকাও যে সাপোর্ট আসলে করছে খুব একটা বেশি তা না, কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেলিজেন্স এজেন্সিরই একটা ডিক্লাসিফাইড ডকুমেন্ট থেকেই কিন্তু এই তথ্যগুলো উঠে এসেছে। সো এই ছিল ভিডিও। আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে লিখে যান, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সবগুলো সোর্স দেওয়া থাকবে। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড। হ্যাভ এ গুড উইক, গুড বাই।